বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল জেলা সদরের প্রায় ২৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সন্ধ্যা নামের এই নদী বইছে বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়ন জনপদের বুক চিরে। ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। প্রাচ্যের ভেনিস নামে খ্যাত বরিশালের এই বানারীপাড়া জনপদেও জালের মতো ছড়িয়ে আছে নদী আর খাল। একশো ১৩৫ বর্গ কিলোমিটার আয়তনের বানারীপাড়ায় মোট ৭৯টি গ্রামের সিংহভাগ এলাকা কম বেশি পানিবন্দী থাকে বছরে প্রায় মাস ছয়েক। নিম্নাঞ্চলীয় এই জনপদের মানুষের জীবনযাত্রা মোটা দাগে নদী, খাল ও জলাশয় শাসিত। নিম্নাঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে স্বাভাবিক চাষাবাদ সম্ভব না হওয়ায় জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশল হিসেবে এ অঞ্চলের চাষিরা উদ্ভাবন করেছেন ভাসমান চাষাবাদের উৎপাদন পদ্ধতি। জলাশয়ের অবহেলিত কচুরিপানাকে এখানকার চাষিরা ব্যবহার করেন ভাসমান চাষাবাদ পদ্ধতির প্রধান উপকরণ হিসেবে। সাধারণত জ্যৈষ্ঠের শেষে জলে ভাসা কচুরিপানা একত্র করে চাষিরা নিমজ্জিত জমির পানির ওপর বিশেষ প্রক্রিয়ায় তৈরি করেন ধাপ নামের ভাসমান জমি। কচুরিপানা সহ নানা উপকরণ ধাপে ধাপে সাজিয়ে বানানো বলেই এই ভাসমান জমিকে স্থানীয় চাষিরা বলেন ধাপ। কৃষিবিজ্ঞানের কেতাবি পরিভাষায় হাইড্রোপনিক্স নামে পরিচিত পানিভিত্তিক চাষ পদ্ধতিরই একটি ধরন এই ভাসমান চাষাবাদ। সাধারণত ৫ থেকে ৭ বর্গমিটার এলাকার কচুরিপানা লাগে ১ বর্গমিটার আয়তনের ধাপ বা বেড বানাতে। কচুরিপানা ছাড়াও টোপাপানা, কুটিপানা, জলজ লতা, শ্যাওলা ও নারিকেল ছোবড়ার গুঁড়া লাগে ধাপ বানাতে। ভাসমান ধাপের মাটিতে সরাসরি বীজ বপন করা যায় না, তাই বীজ থেকে অঙ্কুরিত চারা উৎপাদনের প্রাথমিক পর্বটি সম্পন্ন করা হয় সুবিধাজনক কোনো জায়গায় মাচাঙের বীজতলায়। মাচাং তৈরি করে প্রথমে একটা ঘরের নানের মুড়ে, তারপরে এই বাঁশ দিয়ে ডাক দিয়ে, তারপর নিচে তক্তা দিয়ে এরপর শ্যাওলা দে, তারপর ওই যে কচুরিপানা আছে না সেগুলো পচা সেই উপরে দে, তারপর এই গুঁড়ি দে, তারপর বীজ বপন করে, তারপরে আবার উপর দিয়ে গুঁড়ি দে। সোলার গুঁড়ি, সোলা মানে নারকেলের সোলার গুঁড়ি। এই বীজ হইতে প্রায় ৮-১০ দিন লাগে। ওই যাতে কুপে থুই, ওই যে যেটা ভিতরে ওই গোছ দিয়ে কুপি, ওইটা ৭-৮ দিন থুই, তারপর দাপে দিই। ধাপে বপনের আগে বীজতলা থেকে সংগ্রহ করা অঙ্কুরিত চারাগুলোকে নিয়ে চলে সপ্তাহখানেকের প্রক্রিয়াজাতকরণ পর্ব। সপ্তাহখানেকের বিশেষ এই পর্বে অঙ্কুরিত চারাগুলোকে প্রক্রিয়াজাত করার জন্য আধা পচা কচুরিপানা আর দুলালি লতা লাগে।
অঙ্কুরিত চারা প্রক্রিয়াজাত করার এই কাজে প্রথমে 1 মুঠো আধা পচা কচুরিপানাকে দুলালি লতা দিয়ে পেঁচিয়ে এক ধরনের আধার বানানো হয়। অঙ্কুরিত চারার জন্য বানানো বিশেষ এই আধারকে কেউ বলেন দৌলা, কেউ বলেন মেদা বা মেন্দা। কাঠি দিয়ে ফুটো করে সাধারণত একাধিক অঙ্কুরিত চারা বপন করা হয় প্রতিটি মেন্দায়। মেন্দা বানিয়ে তাতে অঙ্কুরিত চারা বপনের সূক্ষ্ম কাজটি ছেলেদের চেয়ে মেয়েরা স্বল্প সময়ে ভালোভাবে করতে পারেন বলে সাধারণত নারী কৃষি শ্রমিকরা এ কাজটা বেশি করেন। পেশাদার নারী কৃষি শ্রমিকরা প্রতি 1000 মেন্দা তৈরির জন্য পারিশ্রমিক সাধারণত পান 150 টাকা। ভাসমান ধাপে বপনের জন্য মেন্দা তৈরির এমন কর্মযজ্ঞ বানারীপাড়ার গ্রামান্তরে এখন কম বেশি চলে সারা বছরই। পলিথিন শিটের ছাউনিতলে ছায়াময় ও খোলামেলা পরিবেশ পেলে বপন করা অঙ্কুরিত চারাগুলো নিজেদের দ্রুত খাপ খাইয়ে নিতে পারে মেন্দার অভ্যন্তরীণ পরিবেশের সাথে। আধা পচা কচুরিপানা, দুলালি লতা ও নারিকেল ছোবড়ার গুঁড়ার সমবায়ে গড়া মেন্দাগুলো ছায়াময় আর্দ্র পরিবেশে মাটির চমৎকার বিকল্প হিসেবে মাটির মতোই প্রয়োজনীয় পুষ্টি যোগান দেয় অঙ্কুরিত চারাগুলোকে। মেন্দার ভেতরে গোঁজ দিয়ে রাখা অঙ্কুরিত চারাগুলো 7 থেকে 8 দিন নিয়ন্ত্রিত পরিবেশের সাহচর্য পেলে পরিণত হয় ধাপে লাগানোর উপযোগী পরিপক্ক চারায়। মোটা দাগের হিসেবে 1 শতক জমিতে যে পরিমাণ চারা আঁটে তা দিয়ে ভাসমান ধাপের প্রায় 1 বিঘা সমপরিমাণ জমিতে আবাদ করা যায়। দিন 8 মাথায় মেন্দায় বেড়ে ওঠা চারাগুলোর গন্তব্য এখন জলাশয়ের ভাসমান ধাপ। চারা চাষিদের বাড়িঘর থেকে ভাসমান ধাপগুলোর অবস্থান কোনোটা কাছে, কোনোটা দূরে। ধাপ পর্যন্ত চারার চালান পৌঁছানোর জন্য নৌপথে এখানে মূল মাধ্যম। বাড়ি থেকে বয়ে আনা চারার পাশাপাশি ভাসমান ধাপের বীজতলাতেও মেন্দা বানিয়ে সংরক্ষণ করেন কেউ কেউ। ভাসমান ধাপে অঙ্কুরিত চারা রোপণ ও উত্তোলনের কাজ বছরে সাধারণত 3 থেকে 4 বার পর্যায়ক্রমে চলে। জলাশয় প্রধান নিম্নাঞ্চলে ধাপ পদ্ধতির চাষাবাদের প্রচলন সম্ভব হয়েছে নদী, খাল, বিলে পর্যাপ্ত কচুরিপানা থাকায়। কচুরিপানার আদি নিবাস দক্ষিণ আমেরিকায়। 150-200 বছর আগে কচুরিপানার কোনো অস্তিত্বই ছিল না বাংলাদেশে। 18 শতকের শেষ ভাগে বাংলায় আগমনের পর ভাসমানী বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ দ্রুততম সময়ের মধ্যে ছেয়ে ফেলেছে সকল জলাশয়।
চলাচল, চাষাবাদ ও অর্থনীতিতে এনেছে স্থবিরতা। ইংরেজ প্রশাসক থেকে শুরু করে শেরেবাংলা A.K. ফজলুল হক, এমনকি আইয়ুব খানের সরকার পর্যন্ত যুগে যুগে কচুরিপানা নির্মূলের অভিযান চালিয়ে ব্যর্থ হয়েছে। বিউটিফুল ব্লু ডেভিল ও বেঙ্গল টেরর নামে কুখ্যাতি কুড়ানো দুর্দমনীয় সেই কচুরিপানাকে বাগে এনেছেন দক্ষিণাঞ্চলের এই ধাপচাষিরা। একসময়ের জলজ অভিশাপকে পরিণত করেছেন জলজ সম্পদে। জলে ভাসা চাষের জমি তৈরির মূল উপকরণ হিসেবে ব্যবহারের পাশাপাশি উচ্চমাত্রার পটাশ, নাইট্রোজেন ও ফসফরিক অ্যাসিড থাকায় কচুরিপানা উন্নতমানের জৈব সার হিসেবেও ইতিবাচক অবদান রাখে। পরতের পর পরত কচুরিপানা সাজিয়ে ভাসমান জমি বানানো শেষ হলে বয়ে আনা মেন্দাগুলো ধাপ চাষিরা রোপণ করেন ধাপের জমির উপরিভাগে। জলে ভাসা ধাপগুলো চওড়ায় সাধারণত 1.5 মিটার আর লম্বায় সর্বোচ্চ 60 মিটারের মতো। প্রতিটি ধাপ 1 মিটারের মতো উঁচু আর পাশের ধাপ থেকে 1.5-2 মিটার দূরে। রোপণ করা ম্যান্দার চারাগুলো কচুরিপানা ছাড়াও প্রয়োজনীয় পুষ্টি পায় কচুরিপানার পরতে পরতে থাকা টেপাপানা, কুটিপানা, দুলালি লতা, শ্যাওলা ও নারিকেলের ছোবড়ার গুঁড়ির স্তর থেকেও। উচ্চ ফলনশীল বীজ ও চারা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও উপকরণ সহযোগিতাও ইতিবাচক ভূমিকা রাখছে বিকল্প এই চাষ পদ্ধতির বিকাশে। বানারীপাড়ায় নিম্নাঞ্চলের চাষিরা আগে চাষাবাদ মূলত করতেন শুকনো মৌসুমে, বর্ষাকালটা কাটত অলস বসে থেকে। ধাপ পদ্ধতির চাষাবাদের চল হওয়ায় ফসল ফলানোর কর্মকাণ্ড এখন চলে প্রায় সারা বছর জুড়ে। ফসল ভেদে কোনো কোনো ধাপ নেট বা জালের বেষ্টনে এভাবে ঘেরা থাকে পাখি ও ইঁদুরের উপদ্রব ঠেকানোর জন্য। ধাপ পরিচর্যার আরেক অপরিহার্য উপকরণ ডিঙ্গি নৌকা। দুই ধাপের মধ্যবর্তী নৌপথে ধাপ চাষিরা ব্যবহার করেন চলাচলের জন্য। নদী ও খাল অধ্যুষিত এই জনপদে নৌকাই চলাচলের মূল মাধ্যম, আর ধাপ সবজির দেখভালে নৌকা লাগে প্রায় সব ধরনের কাজে। পানিতেই ভেসে থাকে বলে জলসেচের তেমন দরকার হয় না ধাপে। গাছ ভেদে মাঝে মাঝে তবু হালকা করে পানি দেয়া হয় আরও বেশি সজীবতার জন্য। এভাবে ম্যান্দার গোড়ায় কচুরিপানার আধা পচা শেকড় গুচ্ছ দেয়াকে ধাপচাষিরা বলেন লাপা দেয়া। মেন্দায় লাপা সাধারণত দেয়া হয় 5-6 দিন পর পর। মেন্দার গোড়ায় লাপা দিলে বাড়তি পুষ্টি পায় অঙ্কুরিত চারা।
সবচেয়ে দরকারি 3 পুষ্টি উপাদান নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম পচা গোবর কিংবা কম্পোস্টের চেয়েও বেশি আছে কচুরিপানায়। ধাপ, বের, কান্দি, বেড, গে, ঝথ, হাইথ, বাইরা ভেসে থাকা এসব খণ্ডজমির এলাকাভেদে নানা রকম নাম। জলে ভাসা এমন ধাপের সংখ্যা প্রতি বছরই বাড়ছে বানারীপাড়ার নিম্নাঞ্চলে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশের কৃষিখাতকে মোকাবেলা করতে হচ্ছে বহুমাত্রিক সংকট। পরিবেশের অবনতিশীল এই বাস্তবতায় ধাপ পদ্ধতির চাষাবাদ একটি টেকসই চাষ পদ্ধতি হিসেবেই সবার সামনে দৃশ্যমান। ধাপভিত্তিক ভাসমান পদ্ধতিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা 2015 সালে গ্লোবালি ইম্পর্ট্যান্ট এগ্রিকালচার হেরিটেজ সিস্টেম হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। ধাপে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করলেও চলে। প্রয়োজনমাফিক সার সাধারণত প্রয়োগ করা হয় বাড়তি ফলনের জন্য। কীটনাশক ও রাসায়নিক সার ক্ষেত্রবিশেষ ছাড়া ব্যবহৃত হয় না বলে ধাপের চারা ও শাকসবজি তুলনামূলকভাবে বেশি নিরাপদ ও পরিবেশ বান্ধব। জলে ভাসা ধাপে জলসেচ দেয়া যায় সহজেই। হাতের নাগালে পানি থাকায় বাড়তি কোনো আয়োজন লাগে না। নিয়মিত পরিচর্যা আর উপযুক্ত পরিবেশ পেয়ে ধাপের অঙ্কুরিত চারাগুলো দিন দিন পুষ্ট হয়ে বেড়ে ওঠে। নিয়মিত বিরতিতে আগাছা তুলে ফেলা ইতিবাচক ভূমিকা রাখে চারার বেড়ে ওঠায়। ভাসমান ধাপে পুষ্টি উপাদান বেশি থাকায় সমতল ভূমির তুলনায় চারা বেশি ঘন করে লাগানো যায়। একই ধাপে ফলানো যায় একাধিক প্রজাতির চারা, আর কম সময়ে ফলনও মেলে বেশি। বানারীপাড়ার গ্রামগুলোতে চারা চাষিদের কেউ কেউ ধাপে শুধু সবজি চারারই চাষ করেন সারা বছর। লাউ, কুমড়া, পেঁপে, বেগুন, শিম, কাঁচামরিচ, করলা, টমেটো, বরবটি, ঢেঁড়স, শসা, ডাঁটা, পুঁই শাক ও হলুদসহ শাক, সবজি ও মশলা জাতীয় প্রায় গোটা 25 প্রজাতির শস্যের চারা ফলানো হয় ধাপে। গ্রামকে গ্রাম বিস্তীর্ণ জলাশয় জুড়ে সারি সারি দীর্ঘ ধাপের
নয়নাভিরাম এমন সমাবেশ বানারীপাড়াকে দেশ জুড়ে দিয়েছে ভিন্ন এক পরিচিতি। বানারীপাড়ার ধাপ প্রধান গ্রামগুলোতে কেউ ধাপ গড়েন নিজস্ব পতিত জমির ভাসান পানিতে, কেউ বা অন্যের জমি বিঘা প্রতি ২০-২৫ হাজার টাকায় বন্দোবস্ত নিয়ে। স্থানীয় কৃষিজীবীদের একটি বড় অংশের জীবন জীবিকা এখন জলে ভাসা ধাপকে ঘিরেই চলে। ভাসমান ধাপে রোপণ করা অঙ্কুরিত চারাগুলো ২০ থেকে ২২ দিনে পরিপক্ক চারা হয়ে উঠলে শুরু হয় চারা সংগ্রহের পালা। চারা চাষিরা ধাপে চারা ফলিয়ে সবজির চেয়ে লাভ পান বেশি। গড় হিসেবে সবজি চারা উৎপাদনে বিঘা প্রতি যে ব্যয় হয়, উৎপাদিত চারা বিক্রি করে তার ৫ গুণ পর্যন্ত বেশি আয় হয়। চারা চাষে সময়ও অনেক কম লাগে। বীজতলায় বীজ বপনের পর কম বেশি ৩০ দিনের মধ্যেই পরিপক্ক চারা আহরণ করা যায় বিক্রয়যোগ্য কৃষিপণ্য হিসেবে। বিক্রির জন্য সব ধাপের চারা একবারে না তুলে সাধারণত তোলা হয় পর্যায়ক্রমে। ধাপ থেকে তোলা চারার একাংশ বিক্রি করা হয় হাটবাজারে নিয়ে, বেশিরভাগটা বিক্রি হয় ধাপ এলাকারই নির্দিষ্ট কোনো জায়গায়। চারা চাষিদের কাছ থেকে বেশিরভাগ চারা কেনেন কাছে ও দূরের নানান জায়গা থেকে আসা ব্যাপারী ও পাইকাররা। চারা চাষিদের কাছ থেকে ব্যাপারী ও পাইকাররা চারা সাধারণত কেনেন শত ও হাজার হিসেবে। আমরা এগুলা বিক্রি করি হইলে আপনার চাঁদপুর, আর কিনি হইলে এই সব অত্র অঞ্চল থেকে কিনি। মনে করেন এই গ্রাম আছে, তারপরে ওই পাশে আরো আপনার গ্রাম আছে, এটা হইলো চিতলি গ্রাম, ওই পাশে হইলো মলুহার গ্রাম, আমাদের বাড়ি হইলো মলুহার। তাহলে আমরা এই চিতলি গ্রাম, মলুহার গ্রাম, তারপরে ওই পাশে আছে আপনার পদ্মাবন্য গ্রাম, এগুলা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি। তারপরে আপনার এটি আবার প্যাকেট হইবে, প্যাকেট হইলে পর ওইটা আপনার চাঁদপুর চলে যাবে গাড়িতে করে। গাড়িতে করে যাওয়ার পরে ওইখানে আমরা আবার অনেক জায়গায় সেল করি। উৎপাদিত চারার মান ভালো হওয়ায় বরিশাল ছাড়িয়ে মাদারীপুর, ফরিদপুর, চাঁদপুর, স্বরূপকাঠি, মাগুরা, ফেনী সহ দেশের নানা জেলায় চালান হয় এখানকার চারা। চারা বিক্রি বাবদ প্রচুর টাকার নিয়মিত লেনদেন ইতিবাচক অবদান রাখছে স্থানীয় কৃষি অর্থনীতির ধারাবাহিক উন্নয়নে।
জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশল হিসেবে বরিশালের বানারীপাড়ায় ভাসমান ধাপে চারা চাষের ক্রমবর্ধমান আয়োজন খুলে দিয়েছে সামনে এগোনোর সম্ভাবনাময় দারুণ এক পথ।